আপনি শুনছেন বইটু স্টোরিজ কথার ডাকঘর। আজ অলৌকিকে আপনি শুনবেন সুদীপ্তা ঘোষের কলমে হানিমুন। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য এবং প্রসঙ্গত বলে রাখি, লেখিকা এই গল্পের চরিত্র নির্মাণের প্রয়োজনে ধূমপান এবং মদ্যপানের কথা উল্লেখ করেছেন, কিন্তু আমরা বইটু স্টোরিজ কোনোভাবেই ধূমপান এবং মদ্যপানকে সমর্থন করি না। শুরু হচ্ছে আজকের গল্প হানিমুন। আজ আবার আদরের পর আবিরের বুকে মাথা রেখে আলতো আশ্রয় খুঁজে নিতে চাইল পিউ। আর কতদিন এভাবে লুকিয়ে চুরিয়ে প্রেম করব বলো তো? তুমি খালি বলছো ওয়েট করো। সে তো আজ 1.5 বছর ধরে করেই চলেছি। একবারও তোমার বাবা মার সাথেও পরিচয় করালে না আমায়। শুধু এই ফ্ল্যাটে নিয়ে এসে আমায় ভোগ করো। আরে পাগলি, আমার বাবা মা তো সেই শিলিগুড়িতে থাকে, তোমার সাথে পরিচয় করবো কি করে? তোমার বাবা মা তো কিছুদিন আগেই এসেছিলেন এই ফ্ল্যাটে। কই, তখন তো একবারও আমায় খবর দিলে না। তখনই তো পরিচয় করাতে পারতে। আচ্ছা ঠিক আছে, এবার বাবা মা এলেই তোমায় ডাকবো আমি। ওদের ভাবি বৌমার সাথে আমি পরিচয় করিয়ে দেবো, বুঝলে শোনা? আবিরের কথায় পিউ যেন খুশিতে মোমের মতো গলে গিয়ে ওর বুকের ভেতর মুখ গুঁজে দেয়। আবির আবার জাপটে ধরে পিউকে। কলকাতার নাম করা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে আবির। বিরাট বড় লোকের ছেলে সে। বাবা মা তার থাকার সুবিধার কথা ভেবে হোস্টেলে এই 1 রুমের ফ্ল্যাটটা কিনে দিয়েছে। ওদের আসল বাড়ি শিলিগুড়িতে। আবিরের এটা 3rd ইয়ার চলছে। তা আবিরের সুবিধা তো অবশ্যই হয়েছে। সে ফ্ল্যাটের মধ্যে তার বন্ধু বান্ধব নিয়ে মৎসবে মেতে থাকে প্রায়, আর তার সাথে তার প্রেমিকা পিউকে নিয়ে প্রায় এখানে চলে আসে। সারাদিন ফ্ল্যাটে সময় কাটিয়ে রাতে ফিরে যায় পিউ তার বাড়িতে, যেখানে একটা ভাঙাচোরা বাড়িতে তার বাবা মা আর ছোট বোন থাকে। পিউয়ের চালচলন আর তার দামি দামি জিনিস দেখে তার বাবা মায়ের খুব সন্দেহ হয়। এত দামি ফোন, ঘড়ি, ব্যাগ, জামা কাপড় ও পায় কোথায়? একবার জানতে চাইলে উত্তর দিয়েছিল, জন্মের পর থেকে তো ভালো জিনিস কিছু পাইনি, তাই নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিয়েছি। কেন, কি করিস রে তুই? টিউশনি করি অনেক, তাই তো বাড়ি ফিরতে এত রাত হয়। মা আর কিছু বলে না, শুধু মনে মনে ভাবে, অভাবের সংসারে কোনোদিন তো টিউশনি করে 10টা টাকাও হাতে দিস না, এমনকি ছোট বোনটার জন্য কিছুই আনে না। কীরকম দিদি তা কে জানে, সব শুধু নিজের জন্য। এতটা স্বার্থপর কেন পিউ? পিউ অবশ্য কোনো দিক দিয়েই আবিরের সমকক্ষ নয়। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়াশুনো করে না, একটা সরকারি কলেজে 2nd ইয়ারে পড়ে। পড়াশুনোতেও মোটামুটি। আবিরের এক বন্ধুর বাড়িতে গিয়েছিল তার জন্মদিন উপলক্ষে। সেখানেই বন্ধুর বোনের বন্ধু হিসেবেই পিউ এসেছিল। চাবুকের মতো হিলহিলে ফিগার আর ওর মারকাটারি চোখের দিকে তাকিয়ে আবির কেমন যেন মুগ্ধ হয়ে গিয়েছিল সেদিন। সামান্য আলাপ হয়েছিল, তবে ফেরার সময় ওর গাড়িতেই পিউকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। তখনই সমস্ত কথাবার্তা হয়েছিল। হাসলেই পিউয়ের গালের 2টো টোল যেন তাকে পাগল করে দিচ্ছিল। সেই থেকে শুরু ওদের মেলামেশা। ওর শরীরের মাঝে নিজেকে হারিয়ে ফেলে আবির। তার বদলে পিউ পেত দামি দামি অনেক জিনিস, কারণ আবির জানতো ওর বাড়ির অবস্থা মোটেই ভালো নয়। ওকে হাত খরচের টাকাও জোগাত। টাকা পয়সা নিয়ে আবিরের কোনো মাথা ব্যথা নেই। 2 এটিএম কার্ড সবসময় তার পকেটে থাকে। বাবা মায়ের একমাত্র সন্তান সে। জন্ম থেকে যা চেয়েছে তাই পেয়েছে। তার জীবনে অভাব শব্দটা নেই। সেদিন দুপুরবেলায় আবিরের ফ্ল্যাটে বন্ধুদের নিমন্ত্রণ ছিল। পিউকে বলেনি সে। আসলে পিউয়ের সাথে সম্পর্কের কথাটা কাউকে সে বলে না। পিউকেও জানাতে বারণ করেছে। পিউয়ের কারণ জানতে চাইলে আবির বলেছিল, আসলে কলেজের অনেক মেয়েই আমার পেছনে পড়ে থাকে, আমি তো কাউকে পাত্তা দিই না। এবার যদি ওরা জানতে পারে আমি তোমার সাথে প্রেম করছি, হিংসায় জ্বলবে সবাই। কথাটা অবশ্য একেবারে মিথ্যে নয়। আবিরের মতো হ্যান্ডসাম আর পয়সাওয়ালা ছেলেকে
কে না চাইবে। তাই এদের দুজনের গোপন প্রেম গোপনেই রয়ে গেছে। শুধু কমপ্লেক্সের দারোয়ান চেনে পিউকে, কারণ সপ্তাহের 2-3 দিন তাকে আবিরের সাথে এখানে আসতে দেখেছে। কিন্তু তার থেকে ব্যাপারটা ছড়াবে না সেটা আবির ভালো মতোই জানে। আজ সকাল থেকে পিউ বমি করে চলেছে, কোনো কিছু খেতে পারছে না। অসম্ভব অম্বল হয়েছে নিশ্চয়ই, এই ভেবে 2টো অ্যান্টাসিড খেয়ে নিল, কিন্তু তাতেও কাজ হলো না। সমানে মাথা ঘুরছে। মা কেমন সন্দেহর চোখে তাকাচ্ছিল পিউর দিকে। পিউ বুঝে উঠতে পারে না মায়ের সন্দেহর কারণটা কি। শরীর খারাপ তো হতেই পারে। আজ তাকে বাড়িতেই থাকতে বলল মা, কিন্তু পিউকে তো বেরোতেই হবে। আজ আবিরের সাথে মিট করার দিন। আজ সে যেদিন আবিরের ফ্ল্যাটে যায়, আবির প্রচুর ভালো ভালো খাবার অর্ডার করে। বাড়িতে থাকলে তো সেই ডাল ভাত শাকের ঘ্যাঁট দিয়ে ভাত খাওয়া, তার চাইতে আবিরের কাছে যাওয়াই ভালো। আবিরের ফ্ল্যাটে গিয়েও ঠিকঠাক কিছু খেতে পারল না, সমানে বমি হয়ে যাচ্ছিল। বেরোবার সময় আবির তার হাতে টাকা দিল ডাক্তার দেখানোর জন্য। পিউ কোনো চেনা ডাক্তার নয়, বাড়ি থেকে দূরে একজন অচেনা ডাক্তারের কাছে গেল। সেসব শুনে আর দেখে বলল, দেখুন, মনে হয় প্রেগন্যান্সির জন্যই এইসব হচ্ছে, তবে হ্যাঁ, টেস্ট না করে কিছুই বলা যাবে না। পিউ বেজায় চমকে উঠল। এসব কি বলছেন ডাক্তার? উনি তাকে বিবাহিত ভেবেছেন, তাই নিশ্চয়ই ওইভাবে কথাগুলো বললেন। কিন্তু পিউয়ের মাথায় তো বাজ পড়ার সমান হলো। এটা কি করে সম্ভব হলো? শুনুন, এই টেস্টটা করে নিয়ে তবেই আসবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব। উনি খসখস করে লিখে দিলেন। পিউ ওখান থেকে বেরিয়ে এলো। মাথাটা যেন কাজ করছে না আজ। কি করবে সে এবার? একবার ভাবলো আবিরকে ফোন করে সমস্তটা জানায়, তারপর ভাবলো কি দরকার আগে থেকে লাফালাফি করে। ইউরিন টেস্ট করে নেগেটিভ আসতে পারে রেজাল্ট, দেখা যাক। পিউ মাথায় একরাশ চিন্তা নিয়ে বাড়ি ফিরল। ওর চিন্তিত মুখ দেখে মা এবার জানতে চাইল কি হয়েছে, কিন্তু পিউ কিছু বলল না, এড়িয়ে গেল সবটা। আজ বোন একটা দামি জামা পরতে চাইলে এক কথায় হ্যাঁ বলে দিল। অন্য সময় হলে তো ধরতেই দিত না ওর জিনিস। পরদিন সকালে পিউ ইউরিন কালচার করতে দিল। সারাটা দিন বেশ চিন্তায় রইল। 8টার পরে গিয়ে রিপোর্ট দেখে মাথা ঘুরে গেল পিউয়ের। তার রিপোর্ট পজিটিভ। রিপোর্ট নিয়ে সে তৎক্ষণাৎ আবিরকে ফোন করল। ভীষণ দরকার, আগামীকাল তোমার ফ্ল্যাটে যাব আমি। আরে যা বলার ফোনেই বলো না, কাল তো সবাই মিলে একটা মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে। আমার জীবন মরণের সমস্যা, আর তুমি মুভি দেখার আনন্দে আছো? আমি কোনো কথা শুনবো না, কাল ফ্ল্যাটে দেখা হচ্ছে, ব্যাস। বলেই ফোনটা কেটে দেয় পিউ। আর আবির বন্ধুদের বলল কাল একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে ও মুভি দেখতে যেতে পারবে না। আরে এটা কি এমন ব্যাপার বলো তো? হ্যাঁ, এজন্য তুমি এমন করছো যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। এটা কোনো ব্যাপার নয়, কি বলতে চাইছো তুমি? ওহো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি চলো কোনো নার্সিংহোমে, অ্যাবর্শন করিয়ে আসবে, সব সমস্যা মিটে যাবে। পিউ এক ঝটকায় আবিরের হাত সরিয়ে নিল। মানে আমি বাচ্চাটাকে মেরে ফেলবো? তুমি এটাই বলছো তো? ওহো, কাম অন পিউ, তুমি সেই প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছো কেন? হ্যাঁ, এসব কোনো ব্যাপার নাকি? ইয়াং বয়সে এরকম ভুল সবাই করে, তা বলে বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়ায় না। সবাই অ্যাবর্শন করে ফেলে, কাকপক্ষীও টের পায় না। সবাই যা করে আমিও তাই করব, তুমি এটা ভাবলে কি করে আবির? তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি কি করতে চাও? সব কিছুই তোমার ইচ্ছায় হবে না আবির। শরীরটা যখন আমারও কিছু ইচ্ছা থাকতে পারে। আরে সেটাও তো জানতেই চাইছি, তোমার ইচ্ছেটা বলো আমায়। আমি এই বাচ্চা নষ্ট করব না। আমি চাই তুমি আমায় বিয়ে করো। প্রায় 2 বছর ধরে মেলামেশা করছি আমরা, তুমি সেটাও লুকিয়ে রেখেছো সবার কাছ থেকে। এবার বাচ্চার ব্যাপারটাও গোপন রাখতে চাইছো। এবার কিন্তু আমার তোমাকে সন্দেহ হচ্ছে আবির। তুমি কি চাও বলো তো? আদৌ কি আমার সাথে তোমার ভবিষ্যতে সম্পর্ক রাখার কোনো ইচ্ছা আছে? অনেকবার বলেছি, কিন্তু তুমি সমানই এড়িয়ে চলেছ। কেন বলো তো? আর আমি মেনে নেব না আবির।
বিয়ে তোমায় এবার করতেই হবে। পিউ তার কথা সাপ জানিয়ে দিল। আবির মহা ঝামেলায় পড়ে গেল। এই মেয়েটা বলে কি রে, এই বয়সে বাচ্চার বাবা হয়ে নাকি ঘুরে বেড়াবে। কিন্তু মাথা গরম করলে তো চলবে না, মাথা ঠান্ডা রেখে যা করার করতে হবে। শোনা 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 শোনা, তুমি একটু ভেবে দেখো, আমাদের কি এমন বয়স? হ্যাঁ, এই বয়সে বাবা মা হয়ে বসে থাকতে কার ভালো লাগে? কেন? মেয়ে নিয়ে ফুর্তি করার সময় তো কোনো বয়স থাকে না, অথচ বাবা হলে দায়িত্ব নিতে পারবে না। তোমার লাগাম ছাড়া কাণ্ড কারখানার জন্য আজ আমার এই দশা। আরে সবে 3rd ইয়ার হলো, চাকরি বাকরি না পেয়ে একটা বিয়ে করে বসে থাকবো, সেটাও বা কেমন ব্যাপার হবে বলো তো? কেন? তোমার বাবার কি টাকার অভাব নাকি? একটা বাচ্চার ভার নিতে পারবেন না উনি? আবির চুপ করে থাকলো কিছুক্ষণ। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমি কোনো আজে বাজে কথা শুনব না। আমার শেষ কথা, বিয়ে তোমায় করতেই হবে, না হলে আমি কিন্তু সবাইকে সব কিছু জানিয়ে দেব। তুমি এবার ভেবে দেখো কি করবে। আজ আর তেমন জমল না ওদের দিনটা। পিউ আবিরের বাড়ি থেকে বেরিয়ে যেতেই আবির ফোন করলো ওর এক কলেজের বন্ধু রোহিতকে। পিউ যেভাবে হুমকি দিল, ব্যাপারটা অত সহজে মিটবে না। রোহিত অবাঙালি ছেলে, আবিরের বন্ধুর দলটার মধ্যেও থাকে না, তবু আবিরের সাথে ওর ভালোই সম্পর্ক আছে। রোহিত সব দিক থেকে চ্যাম্পিয়ন ছেলে, ও পারে না এমন কোনো কাজ নেই। বাবার ব্যবসার অঢেল পয়সা 2 হাতে ফুর্তি করে উড়িয়ে দেয়। নিত্য নতুন গাড়ি আর নতুন নতুন বান্ধবী, এই নিয়েই দিন কাটে তার। আর সব ব্যাপারে তার বুদ্ধিটাও খুলে বেশি। রোহিতকে ফোন করলো আবির। শোনা, বলছি যে তোর সাথে খুব দরকার, একটু মিট করতে পারবি? अबे यार तू बोल के तो देख, मैं जरूर आऊंगा। कवर कहाँ आना है, बोल बोल बोल। সন্ধ্যের দিকে দুজনে বারে গিয়ে বসলো। মদের গ্লাস আর নানা রকম ড্রাই স্ন্যাক্স সাজানো তাদের টেবিলের উপর। আবিরের মুখে সব শুনে একটু ভাবতে সময় নিচ্ছিল রোহিত। কাঁটা দিয়ে চিকেন রেশমি কাবাব আর মদের গ্লাসে মুখে দিয়ে চুমুক দিল। तू तो फंस गया यार। बहुत मुसीबत हो गया तेरा लाइफ में। আবির তার হাত দুটো চেপে ধরে। আমাকে বাঁচা ভাই, ও আমাকে বিয়ে করতে বলছে, আমার কোনো কথাই শুনছে না। আমি বিয়ে না করলে সবাইকে জানিয়ে দেবে বলছে। अरे भाई तू बैठ 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 बैठ। सुन यार, ठीक है, तू शादी कर ले, समझा? शादी कर ले। কি বলছিস ভাই তুই? কি তুইও আমাকে বিয়ে করতে বলছিস? হ্যাঁ, তাহলে আমি তোকে ডাকলাম কেন? समझा नहीं तू, रुक। রোহিত গ্লাসে পড়ে থাকা তরলটুকু গলায় ঢালল। सुना वीर, थोड़ा दिमाग का बत्ती चलाना पड़ेगा। तू मेरी बात सुन, शादी कर ले, बाकी मैं संभाल लूंगा। सुन भाई, तू उसको लेके हनीमून जाएगा, समझा गया? फुल ऑन हनीमून मनाएगा। अरे तू तू काम का टेंशन ले रहा है यार। सुन, समुंदर बहुत करंट, बिस्तर में भी और समुंदर में। यार समुंदर में जब करंट होता है ना, तब कुछ भी हो सकता है। अबीर समझाना, कुछ भी हो सकता है। আবিরের হাঁ হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে রোহিত তাকে তার প্ল্যানটা খুলে বলল। শুনেই আবির উচ্ছ্বাসে তাকে জড়িয়ে ধরল। अरे यार, प्लान तो सक्सेसफुल होने दे यार,
फिर जबरदस्त ट्रीट लेंगे यार। तू घबरा मत, जा 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 जा, मैं संभाल लूंगा सब, जा तू बस उससे मना ले। हाँ আরে ভাই, আরে ভাই 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 ভাই, ট্রিট কি বলছিস ভাই? তুই যা বলবি সব সব হবে, তাই করবো আমি। হ্যাঁ, ও আমায় বাঁচালি ভাই। अरे यार तेरे लिए मेरा जान कबूल है यार। বেশ নাটকীয় ভঙ্গিতেই কথাগুলো বলল রোহিত। আবির রোহিতের হাতে হাত মেলালো। তুমি ঠিক বলছো তো? রেজিস্ট্রি বিয়ে সব ব্যবস্থা করে ফেলেছো? উহ, সত্যি আমার আমার যে কি আনন্দ হচ্ছে আবির, আমি তা বলে বোঝাতে পারবো না। শুধু রেজিস্ট্রি নয় সোনা, আরও সারপ্রাইজ আছে তোমার জন্য, তুমি ভাবতেও পারবে না। কি এবার তো রাগ কমেছে আমার ওপর? রাগ তো কখন গলে জল হয়ে গেছে আমার সোনা বরের উপর থেকে। আচ্ছা, আমরা বিয়ের পর ওই ফ্ল্যাটেই থাকবো তো? তখন কিন্তু আমি আমার মনের মতো করে আমাদের ফ্ল্যাটটা সাজাবো। হ্যাঁ, বুঝেছ? আমার হাদারাম বর। আমি সব বুঝেছি। তাহলে ওই দিন সময় মতো চলে আসবে আর নতুন শাড়ি পরে আসবে। হ্যাঁ, বিয়ে বলে কথা। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আর কাউকে কিছু এখন থেকেই জানানোর দরকার নেই। হ্যাঁ, মানে পরে সব বলবে না হয়। বারে নতুন শাড়ি পরে সেজেগুজে বাড়ি থেকে বেরোলেই তো সবার নজরে পড়ে যাব, সবাই জানতে চাইবে। তাহলে একটা কাজ করো, তুমি সব নিয়ে আমার ফ্ল্যাটে চলে এসো। এখান থেকেই আমরা দুজনে একসাথে যাব। আবির ভেবেচিন্তে প্রস্তাবটা দিল। পিউ আবিরের কথা মতোই অনেক নতুন নতুন জামা কাপড় নিল, একেবারে আবিরের ফ্ল্যাটে চলে গেল। পিউ আজ নিজের মনের মতো করে সাজল। ওর সাজ দেখে আবির মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর লাগছে আজ পিউকে। একটা লাল ঘেঁষা রঙের সিল্কের শাড়ি পরেছে সে, সাথে সামান্য ইমিটেশনের গয়না আর হালকা মেকআপে সত্যি চোখ সরানো যাচ্ছে না ওর দিক থেকে। এদিকে রোহিত সমানে ফোন করেছে, ও পৌঁছে গেছে এখানে। আবির তাড়াতাড়ি করে বার হলো, ওর পিঠে একটা ব্যাগ। ব্যাগ নিচ্ছ কেন? আমরা ফ্ল্যাটেই তো ফিরবো। আরে দেখোই না তোমার জন্য কি সারপ্রাইজ আছে। সব আগে থেকে বলে দিলে তো মজাটাই থাকবে না। চলো চলো চলো, ওরা সব এসে গেছে, চলো কাম অন। ম্যারিড রেজিস্টার অফিসের সামনে গিয়ে দেখে রোহিত তার বন্ধুদের সঙ্গে ওখানে অপেক্ষা করছে। কাছে গিয়ে রোহিতের সাথে পরিচয় করিয়ে দিল পিউকে। রোহিত পিউয়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে, সেটা আবিরের নজর এড়ালো না। রোহিত তাকে আড়ালে ডাকলো। ए अबीर सुन ना, सुन। ये लड़की तो पूरा आ गया रे। इसके साथ तू भी तो जल जाएगा यार, पूरा जल जाएगा। मजा कर ले जा। আবির শুধু মুচকে হাসল, কোনো কথা বলল না। রোহিত ওর সাথে বন্ধুদের এনেছিল, তারাই সাক্ষী দিল সেখানে। আবির ভেবে পেল না 3 মাসের কাজটা রোহিত কিভাবে 3 সপ্তাহের মধ্যে করে ফেলল। এলে মাছে বটে ছেলেটার। হোটেলে টেবিল বুক করাই ছিল, সবাই মিলে সেখানে লাঞ্চ করলো। সেখান থেকে সবাই বিদায় নিল। রোহিত পিউকে ভাবিজি বলে ডাকছিল। পিউ এতক্ষণ যেন স্বপ্নের আবেশে ভাসছিল। বলছি, ফ্ল্যাটে যাওয়ার আগে একবার বাবা মায়ের সঙ্গেও দেখা করে যাব তো? ওরা তো কিছুই জানলো না গো। আমি বিয়ে করেছি শুনলে কত খুশি হবে ওরা। ফ্ল্যাটে যাব কেন? আরে এবার তো আসল সারপ্রাইজটাই বাকি, সেটা আগে হোক। পিউ সোনা সংসার করার জন্য মরে যাচ্ছে যেন। আরে সারপ্রাইজ বাকি আছে? বলো না গো, আর কি আছে? আবির ঘড়ি দেখল। ওয়েট অ্যান্ড সি।
বলতে বলতে একটা গাড়ি চলে এলো। আবির পিউকে বলল উঠে বসতে। পিউ মহাবৃষ্টির মতো তাতে উঠে বসল। কোথায় যাচ্ছি গো আমরা, একটু বলো না আবির। এ কি, তোমার তো ঘুম পাচ্ছে মনে হয়। হ্যাঁ গো, আজ কটা দিন ধরে এত টেনশনে থাকতাম যে রাতে একদম ঘুমই আসতো না। কেন, এত কিসের টেনশন হতো তোমার? বারে টেনশন হবে না, তুমি আমার কথা মেনে না নিলে আমার যে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আবির। ব্যাস, তুমি তো দেখছি আমায় কিছুই চিনতে পারোনি। তোমার জন্য আমি সব করতে পারি পিউ, তার প্রমাণ তো পেলে। পিউ তার চোখের জল মুছে আবিরের দু হাতে চেপে ধরল। সত্যি আবির, তুমি আমায় মাফ করে দাও। তখন মাথা ঠিক ছিল না গো, কি বলতে যে কি বলেছি জানি না। আজ আমি বুঝতে পারছি তুমি আমায় কতটা ভালোবাসো। আমায় তুমি মাফ করে দিও আবির। আবির আর কোনো কথা বলল না। পিউয়ের মাথাটা নিজের বুকের কাছে টেনে নিল, আর মাথার চুলে বেলি কাটতে শুরু করলেই পিউ নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এই যে, ওঠো 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 ওঠো, দেখি 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 দেখি, দেখো দেখো পিউ সোনা, কোথায় এসেছি দেখো। আবিরের ডাকে ধর্মড়িয়ে উঠে চোখ খোলে পিউ। সত্যি কোথায় এসেছে? মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছে সে, এর মধ্যেই পৌঁছে গেছে সে এক স্বপ্নের রাজ্যে। কি সুন্দর সাজানো গোছানো রিসর্ট একটা, আর সামনে বিশাল নীল অনন্ত জলরাশি। পিউ মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেদিকে। বেলা শেষে সূর্য অস্ত যাচ্ছে, কি অপূর্ব দেখতে লাগছে। কি হলো, কথা বলছো না কেন পিউ? ভালো লাগছে না এখানে? এটাই তোমার জন্য আমার সারপ্রাইজ ছিল। উফ, আমি ভাবতেও পারিনি তুমি আমায় এরকম একটা জায়গায় নিয়ে আসবে আজ। আজকের দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ আমার সোনা বর। আগে তুমি সমুদ্র দেখোনি কখনো? অনেক দিন আগে এসেছিলাম দীঘায়, পাড়া থেকে বাস ছেড়েছিল। সেই আমার প্রথম আর শেষ সমুদ্র দেখা। বাবারে, আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা রুমে যাব। বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি? আবির পিউয়ের হাতটা ধরে টানল। বাইরে বেশ অন্ধকার নেমেছে, সমুদ্রটাকে এখন অন্য রকম দেখতে লাগছে। পিউ নিজের রুমে ঢুকে চমকে উঠল। সারা বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো রয়েছে। ও অবাক হয়ে আবিরের মুখের দিকে তাকালো, দেখল সে মিটি মিটি হাসছে। কি, কেমন সারপ্রাইজ দিলাম, ভালো লাগছে না? আচ্ছা, আজ কিন্তু আমাদের ফুলসজ্জা, সেটা মনে আছে তো? সত্যি আবির, আমার ভাবতে অবাক লাগছে যে আমাকে তুমি কত আনন্দে আর সুখে রাখতে চাও। যেন আমার স্বপ্নের অগোচর। কোনোদিন ভাবিনি যে তোমার মতো ছেলের সাথে আমার জীবনটা জড়িয়ে যাবে। ছোটবেলা থেকে অভাব আর কষ্ট দেখতে দেখতে আমিও যেন কেমন হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস ভগবান তোমার সাথে আমার পরিচয় করালো, নইলে সুখ কি জিনিস এ জীবনে জানতাম না। আরে আরে আরে, আজ এত আনন্দের মধ্যে কান্নাকাটি কিসের জন্য? যেটা পাচ্ছ সেটাই উপভোগ করো, ওসব ভুলে যাও। আজ থেকে তুমি আবির গুহর বিয়ে করাবো, সেটা মনে রেখো সব সময়। পিউ হেসে ফেলে আনন্দের অতিশয্যে আবার জড়িয়ে ধরল আবিরকে। আজ যে তাদের নতুন করে ফুলসজ্জা।
পিউ এক ফাঁকে তার বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে সে বন্ধুদের সাথে বেড়াতে এসেছে, ফিরতে সময় লাগবে 3 দিন। কোথায় বেড়াতে গেলে এভাবে হুট করে? এই তো দীঘায় এসেছি গো। আগে তো ঠিক ছিল না, হঠাৎই ঠিক হলো। আমার জন্য ভেবো না তোমরা, আমি 3 দিন বাদে ফিরে বিশাল একটা সুখবর দেব, যেটা তোমরা ভাবতেও পারবে না। পরদিন দুজনে চুটিয়ে সমুদ্রে স্নান করল। পিউয়ের প্রথমে খুব ভয় করছিল, আবির তার ভয় কাটিয়ে দিল। ওকে ধরে নিয়ে প্রায় মাঝ সমুদ্রে চলে যাচ্ছিল। আজ সারাদিন সমুদ্রের ধারে ঘোরাঘুরি করেই দিনটা কেটে গেল দুজনের। আগামীকাল ওরা বিকেলে কলকাতায় ফিরে যাবে, তাই আজ একবার প্রাণ ভরে সমুদ্রে স্নান করবে দুজনে। স্নানে যাওয়ার আগে রুমের চাবি রিসেপশনে রাখতে গেল আবির। পিউ অনেকটাই এগিয়ে গেছে। দাদা, আজ কিন্তু সমুদ্রে খুব কারেন্ট আছে, বেশি দূর যাবেন না। ভালো হয় যদি স্নান না করেন, পাড়ের কাছাকাছি থাকবেন। আজ লোকজন কত কম, কেন বলো তো? কেউ তো সেরকম স্নান করছে না আজ। জানি না তো, কিন্তু ও বুঝতে পারছিল জলের চোরা টানটা। আজ ঢেউয়ের ভীষণ তেজ। দুজনেই হাত ধরে স্নান করছিল। আবির লক্ষ্য করলো একটা বিশাল ঢেউ এগিয়ে আসছে। ঢেউটা তাদের মাথার উপর দিয়ে চলে গেল তীব্র গতিতে। দুজনেরই হাত ছেড়ে গেল। ঢেউয়ের ধাক্কায় আবির ছিটকে পড়ল তীরের দিকে। তারপরে আবিষ্কার করলো পিউ কোথাও নেই। এদিক ওদিক থেকে আবির চিৎকার করে উঠল। পিউ! আর তারপরে পিউ! যত সব নাটক শুরু হলো। পিউ! 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 আপনাদের তো বলা হয়েছিল আজ সমুদ্রে না নামতে, তা সত্ত্বেও কেন গেছিলেন স্নান করতে? আপনাদের মতো বেপরোয়া লোকজনদের জন্যই এত দুর্ঘটনা ঘটে, আর তারপরেই যত সব নাটক শুরু হয়। পুলিশ অফিসার সোমক মজুমদার বেশ কড়া ভাষায় বলল আবিরকে। আবির মাথা নিচু করে বসেছিল এতক্ষণ, এবার মুখ তুলল। বিশ্বাস করুন স্যার, আমরা দূরে যাইনি, তীরের দিকেই ছিলাম। হঠাৎ একটা ঢেউ এসে দুজনকে ছিটকে ফেলে দিল, আর আমি জ্ঞান ফিরতেই দেখি আমি আছি, কিন্তু আমার স্ত্রী নেই। তা আপনাদের বিয়ে হয়েছে কতদিন? সবে বিয়ে করেই হানিমুনে এসেছিলাম। তবে বিয়ে করেই বউকে আগলে রাখতে পারলেন না, নাকি ইচ্ছাকৃতভাবে এটা করলেন? এসব কি বলছেন স্যার? আপনি কি বলছেন এসব? হ্যাঁ, জাস্ট বিয়ে করলাম আর বউকে মেরে ফেলবো? 9 বছর ধরে এসব ঘাঁটতে ঘাঁটতে কাউকে আর বিশ্বাস করতে পারছি না আমরা। লোকে হাসতে হাসতে খুন করে ফেলছে। যা হোক, আমরা বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। আপনি হোটেল ছেড়ে একদম নড়বেন না। রাতে আবির ফোন করলো রোহিতকে। দেখ ভাই, কিরকমভাবে ফেসে গেলাম। হ্যাঁ, এখন পোস্টমর্টমের রিপোর্ট না এলে আমি হোটেল ছেড়ে নড়তে পর্যন্ত পারবো না। বিকেলে একটু বেরোতে গেলাম, রিসেপশন থেকে বলে দিল কোথাও যাবেন না। কি ঝামেলায় পড়লাম বলতো? अरे अबे यार, अबे सुन 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 यार, एक प्रॉब्लम से छुटकारा पाने के लिए तू गया है ना, तो कुछ तो करना पड़ेगा ना। सब ठीक हो जाएगा, तू सब्र रख, पेशेंस रख, पेशेंस। सब ठीक होगा, मेरे ऊपर भरोसा रख। हाँ, मैं हूं ना। রাতের বেলা কয়েক পেগ হুইস্কি পেটে দিয়ে আবির কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার মনে হলো কেউ তার পাশে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে হাতড়ে কার যেন ছোঁয়া লাগলো হাতে। চমকে উঠল সে, লাফ দিয়ে বিছানার উপরে বসে পড়ল সে। কেউ তো নেই তার বিছানায়। আসলে 2 বছরের অভ্যেস তো, প্রায় দিন পিউ তার শয্যা সঙ্গী হতো। এই শুনুন, পোস্টমর্টম রিপোর্টে আপনার স্ত্রী প্রেগনেন্ট ছিল, এটা জানা গেছে। আপনি নিশ্চয়ই জানতেন সেটা। সোমক মজুমদার আবিরকে বলল। আবির মাথা নাড়তে উনি আবার বললেন, অবশ্য তার জন্যই বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছে, তাই তো? আমার রাইট?
আবির মাথা নিচু করে বসে থাকে, কোনো কথা বলে না। আচ্ছা, এর জন্যই মেয়েটাকে মেরে ফেলেননি তো আপনি? স্যার, এসব কি বলছেন আপনি? আমার স্ত্রীকে আমি মারবো কেন? তার কারণ সি ওয়াজ প্রেগনেন্ট। এসব দেখে দেখে আমার মুখস্থ হয়ে গেছে। কুর্তি করে তার দায় তো মেয়েদের উপরই বর্তায়, তাই বোকা মেয়েগুলো মরে চিরদিন। তাই এবার চলুন আমার সাথে, কদিন জামাই আদরে থাকবেন। শুনেই আবিরের মাথায় বজ্রাঘাত। সে দুহাত জোর করে বলে ওঠে, কি বলছেন এসব স্যার? আপনি কি বলছেন? আমাকে থানায় কেন নেবেন? বিশ্বাস করুন, আমি পিউয়ের এভাবে মৃত্যুর জন্য একেবারেই দায়ী নই। আরে বাবা, আমিও তো মরে যেতে পারতাম ওর জায়গায়। ও মারা যেতে আমিও কম কষ্ট পাচ্ছি না। আফটার অল শি ওয়াজ মাই ওয়াইফ। এই রাখুন তো ওসব বস্তা পচা ডায়লগ। আর আপনি মরে যখন যাননি, বেঁচে গেছেন, তখন না হয় আমাদের আতিথ্যে কদিন থাকুন। একটু খোঁজ খবর তো করতেই হবে। পুলিশ তো কাউকেই বিশ্বাস করে না। পাবলিক কি করতে পারে আর না পারে আমরা কি জানি না? আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন চলুন এবার। হাজার কাকুতি মিনতিতেও পুলিশের মন গলল না। সোজা থানার লকআপে ঢুকিয়ে দিল আবিরকে। অসহায় আবির এবার লকআপে ঢোকার আগে ফোন করল রোহিতকে। ভাই ভাই, তোমাকে বাঁচা ভাই। তোর কথা মতো চলতে গিয়ে তো একেবারে আমি ফেঁসে গেছি। সালা এক হারামি পুলিশ অফিসার আমাকে লকআপে ঢুকিয়ে দিয়েছে। কোনো কথাই শুনছে না। এখানে থাকলে আমি জাস্ট মরেই যাব। রোহিত সব শুনে তাকে সান্ত্বনা দিল। তারপর যত রকম ক্ষমতা আছে সব প্রয়োগ করে উঠে পড়ে লাগলো রোহিত। আসলে রোহিতের বাবা একজন বিজনেস ম্যাগনেট বলা যায়। অনেক উঁচু তলার লোকজনের সাথে তার টেকি বাঁধা, সুতরাং তার হাত তো অনেক লম্বা হবেই। ফোনটা রেখে দিয়ে সোমক সেকেন্ড অফিসার বিজনকে বলল, বিজন, ওই 4 নম্বর লকআপের মালটাকে খালাস করে দাও। সে কি স্যার, কালকেই তো ওকে লকআপে পড়লেন, এর মধ্যেই খালাস করে দেবেন? কি করব বলতো, এইসব হারামজাদার মাথার ওপর অনেক ছাতা থাকে, তাই জন্য এরা অন্যায় করতে সাহস পায়। জানে অন্যায় করেও ছাড় পেয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। আমাদের তো হাত পা বাঁধা বিজন, আইনের রক্ষক হয়েও বেআইনি কাজকে মদত দিতে হয়। আচ্ছা স্যার, বুঝি আপনার কি মনে হয় যে এই মেয়েটার মৃত্যুর জন্য এই ছেলেটাই দায়ী? আমার স্থির বিশ্বাস এসব পয়সাওয়ালা লোকদের ছেলেরা এসব করতে সিদ্ধহস্ত। তাছাড়া খোঁজ নিয়ে দেখেছি মেয়েটা একদম গরিব বাড়ির। বাড়িতে সেরকম কিছুই জানে না, শুধু এখানে পৌঁছে বলেছে হঠাৎই দীঘায় ঘুরতে এসেছে বন্ধুদের সাথে। তার মানে সবটাই লুকিয়ে চুরিয়ে হয়েছে। এর ওপর মেয়েটা প্রেগনেন্ট। এরপর আর কি মানে হতে পারে বলো তো? স্যার, কি যে হবে। থানা থেকে ছাড়া পেয়ে আবির আর সময় নষ্ট করল না, সোজা কলকাতার দিকে হাঁটা দিল। ফ্ল্যাটে ফিরে যেন হাঁপ ছেড়ে বাঁচল আবির। উফ, যা ধকল গেছে কদিন। অবশ্য রোহিতের কথা একদম ঠিক। একটা ঝামেলা থেকে রেহাই পেতে গেলে কিছু ঝামেলা তো কাঁধে নিতেই হবে। আজ সন্ধ্যের পর রোহিতকে তার ফ্ল্যাটে আসার জন্য বলল, খানা পিনার জন্য। অনেকদিন বাদে একটু রিল্যাক্স মুড কাটাবে দুজনে। আসার সময় রোহিত একটা ভালো স্কচের বোতল নিয়ে এলো। দুজনের নেশা যখন জমে উঠেছে তখন মনে হচ্ছিল সামনের প্লেটে রাখা সমস্ত খাবারগুলো কমে যাচ্ছে। এটা প্রথম রোহিত খেয়াল করলো। मैंने बोला था ना, मेरे ऊपर भरोसा रख अबीर, मेरे ऊपर भरोसा रख, सब ठीक कर दूंगा। अबीर, अबे यार वो ड्राई चिली चिकन था ना, 1 प्लेट कबाब भी तो था, रेशमी कबाब। साला क्या खा, ऐसे खा लिया? আরে ভাই, আমাদের নেশা হয়ে গেছে। তাই এরকম মনে হচ্ছে, বুঝলি? সব ঠিকঠাক যাচ্ছে। হ্যাঁ, ঠিকঠাক আছে। এই তুই নে তো আর একটু গ্লাসে ঢাল তো। हाँ? नशा? मुझे नशा नहीं होता यार, मुझे नशा। तू सच बोल रहा है? ठीक।
রোহিত আর কিছু না বললেও ওর মনটা সমানে খুঁতখুঁত করতে থাকে, কারণ ওর অত সহজে নেশা হয় না। আর চোখের সামনে এক প্লেট ভর্তি খাবার উদাও হয়ে গেল, অদ্ভুত তো লাগবেই। রোহিত ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলে আবির শুয়ে পড়ল। আজ শরীরটা খুব টায়ার্ড লাগছে, টানা ঘুম দিতে হবে। শালা এক রাত থানার লকআপে থেকে বুঝেছে যে ওটা কি জায়গা। বিছানায় শুতে ঘুমের দেশে তলিয়ে যায় আবির। প্রথমে মনে হলো বুকের উপর কিছু একটা চলছে। আবিরের ঘুমটা ভেঙে যায়। সে বিছানার উপরে উঠে বসে। মুহূর্তের মধ্যে তার শরীর শিরশির করে উঠল। মনে পড়ে গেল তার বুকের উপর এইভাবেই আঙুল দিয়ে আঁকে মুখে কাটত পিউ। কিন্তু এখন কে ওরকম করছে? পিউ তো আর নেই, তার তো সলিল সমাধি হয়ে গেছে। অথচ পরিষ্কার বুঝতে পারছিল আবির তার বুকের উপর আঙুল দিয়ে কেউ আঁখি বুকে কেটে চলেছে সমানে। মাথা থেকে বাজে ভাবনা বার করে আবির ঘুমানোর চেষ্টা করল, কিন্তু যতবার ঘুমোতে যাচ্ছে ততবার সে একই অনুভূতি। এবার মনে হয় আবিরের মাথাটা খারাপ হয়ে যাবে। সে উঠে ঘরের আলোটা জ্বালালো, বেসিনে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিল। এরপর অবশ্য আর কোনো অসুবিধা হলো না। কিন্তু আবিরের ঘুমের 12টা বাজল, কারণ ঘরে আলো জ্বাললে সে ঘুমাতে পারে না। সেদিন আবিরের মা ফোন করলো তাকে। তারা পরের সপ্তাহে কলকাতায় আসবে। বাবার কি একটা কাজ আছে, দিন 5 থাকবে এখানে। শুনেই আবিরের মাথায় হাত। এই কদিন তাকে সাত্ত্বিক জীবন কাটাতে হবে। বাবার বিশাল বিজনেস থাকলেও কোনোদিন ড্রিঙ্ক করে না, মানে একেবারেই সাদামাটা জীবন লোকটার। অথচ তার ছেলে হয়ে আবির তো এই বয়সেই ফুর্তির প্রাণ গড়ের মাঠ করে ফেলেছে, যা জানলে বাবা হয়তো হার্ট ফেল করবে। এই সময় তার সেমিস্টার চলবে। তাই আবির মাকে বলে দিল মনে করে ফ্ল্যাটের চাবি নিয়ে আসতে, নইলে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। ফ্ল্যাটের একটা চাবি মায়ের কাছেই দেওয়া রয়েছে, ওরা যাতে ইচ্ছা মতো এসে ফ্ল্যাটে ঢুকতে পারে। আজ কলেজ থেকে ফিরতেই মা জিজ্ঞেস করলো, মেয়েটা কে রে? কোন মেয়ের কথা বলছো? আরে আজকে এসেই ব্যাগের ভিতর থেকে চাবি বার করার আগেই দেখি দরজাটা খুলে গেল, আর ওই মেয়েটা দরজার গোড়ায় দাঁড়িয়ে। আমি নাম পরিচয় জানতে চাইলে হেসে বলল, আপনার ছেলে ভালোই চেনে আমায়। আবিরের মার কথা শুনে হৃদকম্প শুরু হলো। এসব কি শুনছে? কিরে, কথা বলছিস না কেন? কে বলতো মেয়েটা? আরে আমি তো নিজেই বুঝতে পারছি না কিছু। তো তোমায় কি বলবো বলো তো? এই 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 দেখতে কেমন একটু বলো তো মেয়েটাকে? ছিপছিপে চেহারা, সুন্দর দেখতে, বিশেষ করে চোখ দুটো অসম্ভব সুন্দর, আর হাসলে গালে টোল পড়ে মেয়েটার। তবে ও কখন যে চলে গেল বুঝতেই পারলাম না, আর বলেও গেল না যাওয়ার সময়। ঘরের ভিতর একটা জলজ্যান্ত মেয়ে রয়েছে আর তোমার ছেলে নাকি বুঝতেই পারছে না সে কে। এটা বড় অদ্ভুত ব্যাপার না সাথী? আবির জানে বাবা এসব একদম মেনে নিতেই পারে না, তার চিন্তাধারা একেবারে আলাদা। কিন্তু মায়ের কথায় আবিরের মনে হচ্ছিল পায়ের তলায় ভূমিকম্প শুরু হয়েছে। এসব কি হচ্ছে? মেয়েটা মরেও তাকে ছাড়বে না তো? মরেছে মন্দারমণির সমুদ্রের জলে, অথচ এই ফ্ল্যাটের মধ্যে তাকে কি করে দেখা যায়? আবিরের যেন মাথা কাজ করছে না। এই সেমিস্টার শেষ হলেই সে শিলিগুড়ি চলে যাবে কিছুদিনের জন্য, পিউয়ের হাত থেকে বাঁচার জন্য। বাবা মা যতদিন ছিল আবির বেশ নিশ্চিন্তে ছিল, কিন্তু এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। শুধু সেদিন কমপ্লেক্স সিকিউরিটি গার্ড রাজেশ জানতে চাইছিল, স্যার বলছি পিউ ম্যাডামকে তো অনেক দিন দেখি না, তা উনি কি এখানে আর আসেন না? না, উনি এখানে থাকেন না এখন। রাজেশ একটু অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা মা তাকে চলে যাওয়ার সময় বলে গেল, এবার বাড়ি যাস, অনেক দিন হয়ে গেল বাড়ি যাস না। সেমিস্টার শেষ হলে ভাবছি একবার বাড়ি থেকে ঘুরে আসবো। পরদিন রোহিত এসে বলল,
ওরা তিনজন মিলে গোয়া যাচ্ছে সেমিস্টার শেষ হলেই। আবির যদি যেতে চায় তবে সেইভাবেই ব্যবস্থা করবে, একদম ফুল মস্তি চলবে। রোহিত এক চোখ টিপে বলল। আবির এক কথায় রাজি হয়ে গেল। গোয়া ওর যাওয়া হয়নি এখনো, শিলিগুড়িতে পরে গেলেও চলবে। ওকে, নো প্রবলেম। রোহিত চলে যেতেই আবির ভাবল, আজ একটু দিনটাকে এনজয় করা যাক। কদিন বাবা মা থাকতে দিনগুলো বড় পানসে লাগছিল। ঠিক সময় মতো খাও দাও, ঘুমিয়ে পড়ো। উফ, বড্ড বিরক্তিকর ব্যাপার স্যাপার। আবির একটা এজেন্সিতে ফোন করল। তারা লিজা নামের একটা মেয়েকে পাঠিয়ে দিল। আবির অনলাইনে কিছু খাবার আর ড্রিঙ্কস আনিয়েছে। খাওয়া দাওয়ার পর আবির লিজার সাথে ঘনিষ্ঠ হতে গেলে কেউ যেন ধাক্কা মেরে ফেলে দিল তাকে। কে কে? আর তারপরেই লিজার গালে একটা থাপ্পড় এসে পড়ল। খেপে গিয়ে লিজার এক মুহূর্ত সেখানে থাকলো না, বেরিয়ে পড়ল আবিরের ফ্ল্যাট থেকে। আবির হতভম্বের মতো দাঁড়িয়ে রইল একা একা। দুপুরবেলায় কমপ্লেক্সের সামনে গাড়ি থেকে নামতেই গেটকিপার রাজেশ এগিয়ে এলো। স্যার, বলছি আপনার নামে একটা পার্সেল আছে। কে দিয়ে গেল? জানি না স্যার, এটা যে কে কখন দিল হঠাৎই দেখলাম রাখা রয়েছে এইখানে। আপনার নাম দেখে আমি তুলে রাখলাম। নানা রকম চিন্তা করতে করতে ফ্ল্যাটে ঢুকে পার্সেলটা খুলতেই আবির একেবারে ধ মেরে গেল। এটা তো সেই ড্রেস যেটা পরে পিউ শেষবারের মতো সমুদ্রে নেমেছিল স্নানের জন্য। কিন্তু এই ড্রেস এইখানে এলো কি করে? আবিরের মাথায় কাজ করছে না, তার সাথে এসব কি হচ্ছে? গোয়া থেকে ঘুরে এসে এবার আর ফ্ল্যাটে উঠবে না, কোনো হোস্টেলে থাকবে আবির। আর একটা বছর বাকি আছে, সেখান থেকেই বাকি সেমিস্টারগুলো দেবে সে। নইলে এত টেনশন নিয়ে আর থাকা যায় না, মরে গিয়েও শান্তি দিচ্ছে না মেয়েটা। গোয়া যাওয়ার কথা শুনে মা একটু রাগারাগি করলো। কতবার তো বললাম বাড়ি এসে থাক কদিন, তা নয় আগে গোয়া যাবে। বাড়ি আসতে তোর ভালোই লাগে না, তাই না? আরে মা, অত রাগ করো না তো। এই তো 4 দিনের ব্যাপার মাত্র। আমি গোয়া থেকে ফিরেই বাড়ি যাব। আচ্ছা, আমি প্রমিস করছি তোমায়। আবিরের কথা শুনে মা এবার শান্ত হলো। আবির জানে শিলিগুড়ি যাওয়া তার পক্ষে খুব চাপের। ওই বাড়িতে গিয়ে কোনো রকম বেচাল চলবে না, সবকিছু নিয়ম মেনে করতে হয়, যেটা আবিরের পক্ষে একেবারে অসম্ভব। সে এখন যে জীবনে অভ্যস্ত হয়ে গেছে তাতে ওইভাবে নিয়ম করে চলা অসম্ভব। তাই বাবা মাকে ভালোবেসেও ওখানে গিয়ে থাকবার কথা ভাবলেই যেন দম বন্ধ হয়ে যায় আবিরের। 4 জন মিলে গোয়ায় কদিন ধরে ঘোরাঘুরি করে বেশ এনজয় করল। রোহিত, আবির আর রোহিতের 2 বন্ধু সাজন, প্রীতম গেছিল গোয়ায়। 4 জনের মেন্টালিটি একই রকম। সুরা, নারী সঙ্গ, যত বিদঘুটে খাওয়া দাওয়া, কোনো কিছুতেই তাদের অসুবিধা নেই। 4 জন রাশিয়ান মেয়ে তাদের সঙ্গ দিয়েছে এই 2 দিন ধরে। সেই সব মেয়েদের তুলনায় কলকাতার মেয়েরা ফিকে পড়ে যাবে। যেমন চার্মিং তেমনি লাস্যময়ী ওরা। কলকাতা ফিরে খুব মিস করবে এদের। আগামীকাল ওরা পালোলেম বিচে যাবে। গোয়ায় সব চাইতে মস্তি করা যায় এই বিচে। ওরা ঠিক করলো রাতে সমুদ্রে নেমে স্নান করবে। দারুণ মজা লাগে। এখানে এসে পিউয়ের কথা যেন মাথা থেকেই বেরিয়ে গেছে। আবির জানে এখানে সে নিরাপদ, আর কলকাতায় ফিরলেই সে হোস্টেলের ব্যবস্থা করে ফেলবে। দেখবে ওই মেয়ের কত এলেম। মৃত্যুর পর এত বাড়াবাড়ি মেনে নেওয়া যায় না। বেশি বাড়াবাড়ি করলে সবকিছু ছেঁটে ফেলতে হয়। পিউ তার শরীরটা ভোগ করতে দিয়েছিল বলে তার মানে এই নয় যে ওর সবকিছুই মেনে নিতে হবে। তার বদলে ওকে 2 হাত ভরে দিয়েছে আবির, যা ও জীবনে কখনো চোখে দেখেনি আর দেখতেও পেত না। আর সেই কারণে 23 বছর বয়সে বাবা হয়ে বসে থাকতে আবিরের মোটেও শখ নেই। পিউ সাবধান হতে পারত, অসাবধানের ফল তো ভুগতেই হবে ওকে। তারপর জেদ ধরে বসে থাকলো যে
বিয়ে করে বাচ্চার মা হবে। জীবনটাকে উপভোগ করার সময় এটা। তার বদলে বউ বাচ্চার দায়িত্ব নিয়ে জীবন কাটানো জাস্ট ইম্পসিবল। ওর বোকামির শাস্তিও পেয়েছে। এর জন্য আবিরের মনে কোনো অনুতাপ নেই। ভালোবাসা তো পদ্ম পাতার জলের মতো, আজ আছে তো কাল নেই। একজনকে নিয়ে জীবন কাটানো কোন শাস্ত্রে আছে? চারজনে আজ চুটিয়ে স্নান করছে। রাতের বেলায় ফ্ল্যাড লাইটের আলোয় বীজটাকে মোহময়ী লাগছে। কি যেন একটা আকর্ষণে আবির আরো দূরে চলে যায়। ওরা তিনজন এখন তীরে বসেই রেস্ট নিচ্ছিল। আবির ওদের দিকে তাকিয়ে হাত নাড়ল। তারপরে ওর মনে হলো কেউ যেন ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে টানছে। আবির চিৎকার করে ছাড়াবার ব্যর্থ চেষ্টা করে। ও চেঁচিয়ে বন্ধুদের ডাকে, কিন্তু আবিরের ডাক যেন বন্ধুদের কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। কেউ যেন ফিসফিস করে তার কানের কাছে বলছে, আরে এত ভয় কিসের? আমাকে সেদিন যেরকম প্ল্যান করে মেরেছিলে, আজ আমিও তোমায় তেমনি ভাবেই মারব। একটা মেয়ের বিশ্বাস, ভালোবাসা সব নিয়ে তুমি ছেলে খেলা করেছিলে আবির। আমি তো তোমায় অন্ধের মতো বিশ্বাস করতাম। সেদিন তো একবারও বুঝিনি তুমি আমায় নিয়ে কি করতে চলেছ। হয়তো ভালো থাকার লোভ আমায় অন্ধ করে দিয়েছিল, তাই তোমাকে চিনতে পারিনি। আজ তোমায় আমি আমার সাথে নিয়ে যাব। আমি যে একলা আর থাকতে পারছি না আবির, বিশ্বাস করো। ঠিক এতটাই ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। রোহিত, 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 পরদিন সকালে আবিরের প্রাণহীন দেহটা ভেসে উঠল বিচে। আবির তার মাকে কথা দিয়েছিল এবার বাড়িতে যাবি। সে কথা রেখেছিল। তার সব দেহ পৌঁছালো বাড়িতে। এখানেই শেষ হলো আজকের গল্প হানিমুন। গল্প পাঠে ছিলেন অরূপ। বিভিন্ন চরিত্রে মঞ্জুরি, নর্মদা, অরুণিতা, সার্থক, অমিত, সৌরভ এবং ঋতম। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ নির্মাণ করেছে 62 FPS স্টুডিও। পোস্টার ডিজাইন শুভম। গল্প শুনে আপনার ভালো লাগা মন্দ লাগা সমস্তই আমাদের জানান। আগামী শনিবার ঠিক রাত 10টায় আমরা আরও একটি ভৌতিক গল্প নিয়ে ফিরব। তার মাঝে বুধবার সন্ধ্যা 6টায় শুনতে ভুলবেন না ঘর বেঘর ঘুমের অন্তিম পর্ব।